ভেবে দেখুন, আপনি মহাশূন্যে ভাসছেন। চারিদিকে হাজার হাজার কিলোমিটার জুড়ে শুধুই অন্ধকার আর স্তব্ধতা। কোনো বাতাস নেই, কোনো সাউন্ড নেই, আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো পা রাখার মতন কোনো মাটিই নেই। আপনার অক্সিজেন লেভেল প্রতি সেকেন্ডেই কমছে, আর পৃথিবীর সাথে যোগাযোগ একদম বিচ্ছিন্ন। এমন পরিস্থিতিতে আপনি কি বেঁচে ফেরবার আশা করবেন, নাকি মহাবিশ্বের এই অন্ধকারে নিজেকে নিখোঁজ হতে দেবেন? আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2013 সালের 7টি অস্কার জয়ী সায়েন্স ফিকশন মাস্টারপিস মুভি গ্র্যাভিটি নিয়ে। আমাদের জীবনের এক চরম বাস্তবতার গল্প। আমরা দিন দিন যেভাবে ডিপ্রেশন কিংবা হতাশ হয়ে পড়ছি, এই মুভিটি দেখার পর কথা দিচ্ছি আগে আবারও উঠে দাঁড়ানোর জন্য কিছুটা হলেও আপনি এই মুভি থেকে শক্তি পাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই মুভির শুরুতে আমরা দেখতে পাই পৃথিবী থেকে 370 মাইল ওপরে কোনো বায়ুমণ্ডল নেই, শব্দ চলাচলের কোনো মাধ্যমই নেই। অর্থাৎ যেখানে কেউ চিৎকার করলেও তার শোনার মতন কেউই নেই। এই চরম প্রতিকূলতার পরিবেশেই নাসার একটি স্পেস শাটলে কাজ করতে এখানে এসেছেন ডক্টর রায়ান স্টোন। সে একজন মেডিকেল ইঞ্জিনিয়ার এবং এই মহাকাশে তার প্রথম মিশন। স্বাভাবিকভাবে সে কিছুটা নার্ভাস এবং তার সাথে এসেছেন অভিজ্ঞ অ্যাস্ট্রোনট ম্যাট। এই মানুষটি ছিল খুবই হাসিখুশি। তার সামনে যত কঠিন বিষয় আসুক না কেন, তা সে মজার ছলে সলভ করে ফেলত। সব কিছুই ঠিকঠাকই ছিল, কিন্তু আচমকাই হিউস্টন মিশন কন্ট্রোল থেকে একটি জরুরি এবং আতঙ্কিত খবর আসে। খবরটি হলো রাশিয়া তাদের একটি অকেজো স্যাটেলাইট মিসাইল দিয়ে ধ্বংস করতে গিয়ে মহাকাশে লক্ষ লক্ষ ভাঙা টুকরো তৈরি করে ফেলেছে। আর সেই টুকরোগুলো বুলেটের চেয়েও দ্রুত গতিতে, অর্থাৎ প্রতি ঘন্টায় হাজার হাজার মাইল বেগে তাদের দিকেই ধেয়ে আসছে। তখন এখানকার প্রধান ম্যাট সবাইকে দ্রুত কাজ বন্ধ করতে বলে স্যাটেলে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। তারা স্যাটেলের ভিতরে ঢুকবে, কিন্তু তার আগেই ওই টুকরোগুলো এসে প্রচণ্ড তীব্র গতিতে বাজেভাবে তাদের আঘাত করে। মুহূর্তের মধ্যে পুরো স্পেস শাটলে টুকরো টুকরো হয়ে যায়। রায়ান অনেক আঘাত পেয়ে তাদের স্পেস শাটলে থেকে অনেক দূরে ছিটকে যায় এবং মহাকাশের গভীরে অন্ধকারে লাট্টিমের মতন ঘুরতে ঘুরতে হারিয়ে যেতে থাকে। এই দৃশ্যটা আমাদের বাস্তব জীবনের ডিপ্রেশন কিংবা কঠিন সময়ের কথা মনে করিয়ে দেয়। যখন আমাদের জীবনে কোনো বড় বিপর্যয় আসে, আমরাও ঠিক এমনই একা হয়ে পড়ি। তখন পুরো পৃথিবীটা যেন অন্ধকার মনে হয়। আর এই অন্ধকারে রায়ান প্যানিক হতে শুরু করলে তার স্যুটের মূল্যবান অক্সিজেন দ্রুত শেষ হতে থাকে। নাসার রেডিও যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। রায়ান অন্ধকারে তাদের বন্ধুদের কাছে সাহায্য চেয়ে চিৎকার করতে থাকে, কিন্তু মহাকাশের স্তব্ধতা ছাড়া সেই ডাক শোনার আর কেউই নেই। আর ঠিক তখনই ম্যাটের সঙ্গে তার যোগাযোগ মাধ্যম ফিরে আসে, ঠিক যেন বাস্তব জীবনের সেই বিপদের বন্ধু। ম্যাটও তার স্পেস স্যুট ও জেট প্যাকের সাহায্যে রায়ানকে খুঁজে বার করে। এরপর নিজের সঙ্গে রায়ানকে একটি শক্ত দড়ি দিয়ে বেঁধে নেয়। এরপর তারা যখন তাদের স্পেস শাটেলে ফিরে আসে, তখন সেখানে শুধুই তারা ধ্বংসলীলাই দেখতে পায়। বাকি সব ক্রু মেম্বাররা মারা গেছে। এখন তাদের বেঁচে থাকতে হলে কিছুটা দূরে থাকা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, ওখানে পৌঁছতে হবে। ম্যাটের জেট প্যাকের অক্সিজেন অর্থাৎ শেষ জ্বালানিটুকু ব্যবহার করে তারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের দিকে এগিয়ে যায়। এরপর তারা ওই স্যাটেলাইটে পৌঁছে ল্যান্ড করবার সময় তাদের গতি এতটাই বেশি ছিল যে যার জন্য শক্ত দড়ি ছেড়ে দুজনেই ধাক্কা খেয়ে ছিটকে যাচ্ছিল। রায়ান তখন কোনো মতে স্পেস স্টেশনের প্যারাশুটের দড়িতে নিজের পা আটকে ফেলে, আর এক হাতে ম্যাটের সঙ্গে লেগে থাকা শক্ত দড়িটিকে ধরে রাখে। কিন্তু প্যারাশুটের দড়িটি দুজনের ওজন সইতেই পারছিল না, আস্তে আস্তে ছিঁড়ে যাচ্ছিল। তখন ম্যাট বুঝতে পারে রায়ান যদি তার দড়িটি এইভাবে ধরে রাখে, তাহলে দড়ি ছিঁড়ে দুজনেই মহাকাশে হারিয়ে যাবে, আর একসময় দুজনেই মারা যাবে, আর তাদের পর্যাপ্ত অক্সিজেনও শেষ হয়ে এসেছে।
তখন ম্যাট রায়ানকে বাঁচানোর জন্য হাসি মুখে তার সঙ্গে লেগে থাকা দড়িটিকে ছেড়ে দেয়। রায়ান তাকে এমনটা করতে না বললেও সে এমনটা করে। এখানে রায়ান ম্যাটকে হারিয়ে তার বাঁচার আশাটাও সে ছেড়ে দেয়, কিন্তু ম্যাট দড়ি ছাড়বার আগে বলে যায় তাকে বাঁচতেই হবে, আর তাদের এই জার্নির গল্প পৃথিবীতে এসে সবাইকে বলতেই হবে। এখন রায়ান ম্যাটকে হারিয়ে সম্পূর্ণ একা। সে কোনো মতে স্যাটেলাইটের ভেতরে প্রবেশ করে। এরপর রায়ান যখন তার ভারী স্পেস স্যুট খুলে জিরো গ্র্যাভিটিতে ভাসছিল, এই দৃশ্যটা হুবহু মায়ের গর্ভে থাকা একটি ভ্রূণের মতন দেখায়। রায়ান চীনের স্পেস স্টেশনে যাওয়ার জন্য সয়ুজ ক্যাপসুলে বসে, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস যে সয়ুজের জ্বালানি শেষ হয়ে যায়। রায়ান পুরোপুরি ভেঙে পড়ে। সে তখন পৃথিবীতে নাসার রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু এখানেও তার ভাগ্য সাথ দেয় না। নাসার লাইনে কানেকশন না হয়ে সাধারণ একটি রেডিওতে তার রেডিওর কানেকশন হয়। ওপাশ থেকে একটি বাচ্চার আওয়াজ আর অনেকগুলো কুকুরের আওয়াজ ছাড়া সে আর কোনো কিছুই শুনতেই পায় না। রায়ান বুঝতে পারে তার মৃত্যু নিশ্চিত। সে তখন ক্যাপসুলের অক্সিজেন কমিয়ে দিয়ে শান্তিতে চোখ বন্ধ করে মরার জন্য। আর ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটে। রায়ানের হ্যালুসিনেশন হতে থাকে, আর সে দেখে ম্যাট ফিরে এসেছে এবং জানালার কাঁচ খুলে ভেতরে ঢুকে তাকে বলছে, এত ভেঙে পড়েছো কেন? জ্বালানি নেই তো কি হয়েছে, ল্যান্ডিং রকেট ব্যবহার করো। জীবন থেকে এইভাবে হার মেনে নিলে চলে? আসলে এই দৃশ্যটি রায়ানের অবচেতনের মনের ইচ্ছা। বাস্তবে যখন আমরা হাল ছেড়ে দিই, তখনই আমাদের ভেতরের আত্মবিশ্বাসটাই আমাদের ম্যাট হয়ে পথ দেখায়। রায়ান চোখ খোলে, সে সিদ্ধান্ত নেয় সে লড়বে। আর সে নিজেকে বলে, আমি জানি আমি মারা যেতে পারি, কিন্তু আমি আজ মরলেও লড়াই করে মরবো, হার মেনে নয়। এরপর রায়ান ল্যান্ডিং রকেট ব্যবহার করে চীনের স্পেস স্টেশনের দিকে এগিয়ে যায়। চীনের স্যাটেলাইটটি তখন মাধ্যাকর্ষণের টানে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকছিল এবং ভেঙে টুকরো টুকরো হয়ে আগুন জ্বলছিল। রায়ান দ্রুত চীনের ক্যাপসুলে প্রবেশ করে। ক্যাপসুলটি পৃথিবীতে প্রবেশ করার সময় বাতাসের ঘর্ষণে চারদিকে আগুন জ্বলে ওঠে। যে কোনো মুহূর্তেই ওই ক্যাপসুলটি ব্লাস্ট হয়ে যাবে। কিন্তু রায়ানের চোখে এবার আর মৃত্যু ভয় ছিল না, ছিল বাঁচার অদম্য ইচ্ছা। এরপর ক্যাপসুলটি পৃথিবীতে ঢুকে একটি নদীর ওপর আছড়ে পড়ে। এরপর রায়ান ক্যাপসুলের দরজা খুলে সাঁতরে পাড়ে আসে। সে যখন কাদার ওপর দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, তখন তার শরীর পৃথিবীর মাধ্যাকর্ষণের ওজনে অনেক ভারী হয়ে গিয়েছিল। সে তাও হাল ছাড়ে না, সে অনেক জোরে শক্তি লাগিয়ে উঠে দাঁড়ায়। এই মুভিটি শুধু মহাকাশের সায়েন্স ফিকশন গল্প নয়, এটি আসলে আমাদের জীবনেরই গল্প। মহাকাশের সেই একাকিত্ব আর অন্ধকার হলো আমাদের জীবনের ডিপ্রেশন বা কঠিন সময়, আর পৃথিবীর মাটিতে রায়ানের ফিরে আসাটা হলো সব বাধা পেরিয়ে আবারও নতুন করে বাঁচতে শেখা। মুভিটি আমাদের শেখায় পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, জীবনের আসল লক্ষ্যকে অনুভব করে আমাদের উঠে দাঁড়াতেই হবে। এখানেই ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো এক্সপ্লেনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।